নিজেকে বাঁচিয়ে নেয়। এক তিল পরিমাণ রাগ দেখায় না আমার ওপর। দেখাবে কেন? আমি ওনার কাছে তখন সোনার ডিম পাড়া হাঁস। উনি শুধু মুচকি হেসে বলে, আমি নাকি বিয়ে করি কিংবা না করি, এখান থেকে আমাকে সেই অচেনা লোকটার সাথেই থাকতে হবে। কারণ বাবা ইতিমধ্যে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে। যেদিন আমি রাজি হব একমাত্র সেদিনই বিয়ে হবে। এটুকু বলেই উনি আমাকে সেই সম্পূর্ণ অচেনা বাড়িতে অচেনা এক লোকের আয়তায় রেখে চলে যায়। তুমি তুমি ওখান থেকে পালানোর চেষ্টা করোনি? দুর্জয়ের কণ্ঠে আগ্রহ নাকি চিন্তা তা ঠিক ঠাউর করতে পারল না বাণী। সে আপাতত অতীতের তীক্ষ্ণ ব্যথাগুলো ফের অনুভব করছে। ব্যথাতুর দৃষ্টি মেলে বলে, করেছি, সঙ্গে সঙ্গে বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু বের হওয়ার সুযোগ পাইনি। কিছু অপরিচিত মুখ এসে আমাকে ঘিরে ধরে। অনুরোধের সুরে বলতে থাকে ভয় না পেয়ে শান্ত হয়ে বসতে। আমি রাগে উগ্র আচরণ শুরু করি। সামনে যা পাচ্ছিলাম সব ওদের দিকে ছুঁড়ে মারতে শুরু করি। কিছুজন আঘাতপ্রাপ্ত হয়। এসবের মধ্যেই কোথা থেকে এক আহত লোক এসে হঠাৎ আমার ঘাড়ে সুচালো কিছু একটা চেপে ধরে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে কিছু একটা প্রবেশ করছিল, তা আমি অনুভব করছিলাম, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ টিকে না। চেতনাহীন হয়ে পড়ি। দুর্জয়ের বুকের ভেতর নীরবে স্পন্দন চক্রবৃদ্ধি হারে বাড়ে ক্রমশ। দম আটকে সে বাণীর পানে চেয়ে থাকে। বাণী চুপ রইল ক্ষণকাল, অতঃপর বলতে শুরু করে, যখন জ্ঞান ফেরে তখন গভীর রাত্রি। অন্ধকারের মধ্যেও আবার আমি নিজেকে সেই একই বেডরুমে খুঁজে পাই। চেতনানাশক ঔষধের প্রভাবে কিনা জানা নেই, তবে শরীরে তখন বিন্দুমাত্র বল খুঁজে পাচ্ছিলাম না। আমি না পাচ্ছিলাম কিছু বলার শক্তি। কোনো মতে বিছানায় উঠে বসি। তখন এই রুমের দরজা খুলে অন্ধকারের মধ্যে কেউ একজন রুমে প্রবেশ করে। সে কে তা জানার প্রয়োজন বোধ করি না আমি। শুধু অন্ধকারে হাতের কাছে বালিশটা তার দিকে ছুঁড়ে মারি। কোনো লাভই হয় না। কেউ একজনটা এগিয়ে এসে বিছানায় আমার মুখোমুখি বসে। মানুষটার উপস্থিতি আমাকে অস্বস্তি দিচ্ছিল, তবুও আমি সাহস করে তার হাত খামচে ধরি। নখের আঁচড়ে রক্ত বের করে আনি। গলায় মৃদু বল জুগিয়ে জানতে চাই সে কে। এক হিম শীতল পুরুষালী গলা জবাব দেয়, হিরণ। নিজের নামটুকু বলেই উনি একটা লাইটার জেলে ধরে আমার মুখের কাছে। অন্ধকারচ্ছন্ন রুমে সেই মৃদু উষ্ণ আলোয় আমি নিজের জীবনের অভিশাপের মুখ দর্শন করি প্রথমবারের মতো। লোকটা শান্ত গলায় আমাকে জানায় ভয় না পেতে, আর কেউ আমাকে ছুতে আসবে না। যেই লোকটা আমাকে সেই চেতনানাশক ঔষধ ইনজেক্ট করেছিল তাকে মৃত্যু উপহার দিয়ে এসছে। আর কেউ যদি এই ভুল করার স্পর্ধা দেখায় তারও একই পরিণতি হবে। লোকটার এসব ভয়ঙ্কর কথা শুনে আমার মাথায় ওনার জন্য উপযুক্ত একটা শব্দই বারবার ঘুরছিল, মানিয়াক। লোকটা আমাকে বলে, আমি যতদিন নিজ থেকে রাজি না হব ততদিন বিয়ে হবে না। তবে আমার ওই বাড়ি থেকে পালানোর অনুমতি নেই। আমার জীবন ওই উঁচু 4 দেয়ালের সীমানার মধ্যেই বদ্ধ থাকবে। বাহিরের পৃথিবীর সাথে আমার বিচ্ছিন্ন থাকতে হবে। দুর্জয় না চাইতেও তার গলায় বিস্ময় ফুটে ওঠে। পাথরের ন্যায় প্রশ্ন করে, বিয়ে করতে রাজি হলে কেন তাহলে? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণী এবার মৃদু হাসে। রহস্যময় সেই হাসি। বাণীকে যত দেখছে তত অবাক হচ্ছে দুর্জয়। এই ধরনের হাসি যে পরিস্থিতিকে কতটা রহস্যময় করে তুলছে সেই সম্পর্কে কি এই মেয়ের বিন্দুমাত্র ধারণা আছে? বাণী দুর্জয় সে প্রশ্নকে উপেক্ষা করে বলে, 1 বছর ওই বাড়িতে আমি বন্দি দশায় ছিলাম। বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম। নিজের পরিবারের সাথে যোগাযোগহীন ছিলাম। এই 1 বছরে হিরণের অসংখ্য লোককে আঘাত করে আহত করেছি। সুযোগ পেলে হিরণকেও ছাড়তাম না। যতবার সুযোগ পেয়েছি আঘাত করেছি। ওর বুকে কাটা চামচও গেঁথে দিয়েছিলাম একবার। মুহূর্তটা তৃপ্তিকর ছিল। এই 1 বছরে আমার জীবনের কন্ট্রোল আমার হাতে না থাকলেও একটা জিনিসের কন্ট্রোল আমার হাতে ছিল, সেটা হলো হিরণকে বিয়ে করতে মত দেয়া। আমার বাবা হয়তো ভেবেছিল আমি মামুনির মতো এসব কিছু মেনে নিব, কিন্তু বাবা আমাকে কখনো চিনতে পারিনি। আমার জেদ সম্পর্কেও হয়তো ওনার ধারণা নেই। নিজের সঙ্গেই আমি জেদ ধরি। প্রয়োজনে মরে যাব, কিন্তু এই মানিয়াক বর্বরকে কখনো বিয়ে করব না। আমি আমার জেদে অটুট থাকি। এই 1 বছর পর উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকায়। হিরণের কঠোর নিরাপত্তা ভেদ করে আমার ভাইয়া আমার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। আমাকে হিরণের জাহান্নাম তুল্য
প্রাসাদে ফেলে বাবা সিলেট ফিরে যাওয়ার পর মামুনি আর বাবার মধ্যে কি হয়েছে তা ভাইয়া অজানা। কেবল তার পরের দিন তিনি খবর পায় মামুনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। আমার মামুনি আর নেই। ভাইয়া খবর পেয়ে দেশে পৌঁছতে পৌঁছতে ততক্ষণে মামুনিকে দাফন করা হয়ে গিয়েছে। আমরা দুই ভাই বোন নিজের মাকে শেষবারের মতো দেখার সুযোগও পাইনি। আমাকে না পেয়ে ভাইয়া যখন বাবার কাছে জানতে চায় আমি কোথায়, বাবা জানায় আমি তাদের মুখে চুনকালি মেখে কারোর সঙ্গে পালিয়ে গিয়েছি। বাবার এই মিথ্যেটা ভাইয়া বিশ্বাস করে না, উল্টো তার কাছে সবকিছু সন্দেহজনক লাগছিল। তবে সেই মুহূর্তে তিনি কোনো রিকোয়েস্ট করে না। ভাইয়া আমার বিপরীত স্বভাবের, ঠান্ডা শান্ত স্বভাবের। ভাইয়া নিজের পড়াশোনা ছেড়ে দেশে রয়ে যায়। বাবার ব্যবসা সামলানোর নাম করে বাবার উপর নজর রাখে। 10 মাস পর আমার তথ্য পেতে সক্ষম হয়। আমি কোথায় আছি জানতে পেরে 2 মাস ওত পেতেছিল আমাকে উদ্ধার করার জন্য। সুযোগ পেতেই ভাইয়া সবার চোখ ফাঁকি দিয়ে আমার কাছে পৌঁছায়। হিরণের গার্ডদের চোখে ধুলো ছুঁড়ে আমাকে নিয়ে পালায়। দুর্জয় বাণীর কথায় এতটাই ডুবে গিয়েছে যে বাণী পালাতে সক্ষম হয়েছিল শুনে আনমনেই সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে তা দীর্ঘস্থায়ী হয় না। বাণী বলে ওঠে, কিন্তু সেটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। 24 ঘন্টাও পালিয়ে থাকতে সক্ষম হইনি আমরা। ভাইয়া আমাকে নিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু চট্টগ্রাম শহর ছাড়ার আগেই হিরণের লোকেরা আমাদের ধরে ফেলে, ফের নিয়ে যায় হিরণের ওই পাপের প্রাসাদে। ভাইয়ার এই দুঃসাহস হিরণের ক্ষোভের কারণ হয়। ক্ষোভে অন্ধকার হয়েও ভাইয়াকে বাড়ির পেছনের ওই শিমুল গাছের সাথে বেঁধে রাখে। ভাইয়াকে মারতে মারতে ওরা রক্তাক্ত করে ফেলেছিল। আঘাত করে যখন ক্ষান্ত হয়নি তখন হিরণ। এতদূর বলে বাণী আর কথা বলতে পারে না। চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। গাল গড়িয়ে পড়ে তার উষ্ণ জল। কাপা গলায় বলে, আমার চোখের সামনে আমার ভাইকে খুন করে হিরণ। ওর হাতে আমার ভাইয়ার খুনের রক্ত লেগে আছে। দুর্জয়ের মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। তার আর কিছু শুনতে ইচ্ছে করছে না। গতকাল থেকে তার মস্তিষ্ক একের পর এক ধাক্কা সামলে ক্লান্ত হয়ে পড়েছে। মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছে সে। আচ্ছা, যেই অতীতের গল্প শুনতে গিয়ে সে অসুস্থ অনুভব করছে, সেই অতীতের ভার তার সামনে বসা এই মেয়েটা কিভাবে বয়ে বেড়াচ্ছে। দুর্জয় আর সোজা হয়ে বসে থাকার শক্তি খুঁজে পাচ্ছে না। শরীরটা অসাড় হয়ে আসে তার। সঙ্গে সঙ্গে দুর্জয় নিজের নীতি ভেঙে একটা কাজ করে। কঠিন চিত্তের খোলস ছেড়ে সোফায় পিঠ টেলিয়ে চোখ বুজে ফেলে সে। নিজের দুর্বল হয়ে পড়াটা সামনে বসে থাকা নারীর সামনে প্রকাশ করে নিজের অজান্তেই। বাণী অশ্রুসিক্ত দৃষ্টি মেলে নীরবে দেখে সে দৃশ্য। নিস্তব্ধ পরিবেশের নীরবতা ভেঙে মলিন গলায় বলে ওঠে, আমার শেষ আশ্রয়স্থল সায়ান্ন তালুকদারের লাশের ওপর পড়ে কাঁদছিলাম আমি। ভাইয়ার রক্ত আমার শরীর জুড়ে লেপ্টে ছিল, কিন্তু আমি অভাগী। নিজের ভাইয়ের মৃত্যু শোক পালনেরও সুযোগ পেলাম না আমি। ভাইয়ার লাশের ওপর থেকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় হিরণ। নিজের ব্যক্তিগত বেডরুমে টেনে নিয়ে যায়। পালানোর শক্তি শুধু আমার ভাই পায়নি, সেই রাতে আমিও পেয়েছি। হিরণের ভয়ঙ্কর রূপের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই রাতে। হি ডিস্ট্রয়েড মি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। বন্ধু যাকে নিজের পাপা বলে চেনে সে আমার রেপিস্ট। আমার ভাইয়ের খুনি ও বন্নির পাপা হতে পেরেছে, কিন্তু আমার স্বামী হতে পারেনি। সোফায় হেলান দিয়ে চোখ বুজে রাখা দুর্জয়ের মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেবল ক্ষীণ গলায় প্রশ্ন করে, Did he did that to you again? বাণীর পা ঝুলিয়ে সোফায় সোজা হয়ে বসে থাকতে ভালো লাগছিল না। পুরনো ক্ষত তাকে দুর্বল করে দিচ্ছে আবারও। শরীর খানিকটা টলছে। অশ্রুসিক্ত চোখের পানি মুছে ঝুলিয়ে রাখা পা জোড়া এবার সোফায় তুলে দ আকারে বসে বাণী। বুকের কাছে ঠেকানো হাঁটুর উপর থুতনি ঠেক দিয়ে সে মলিন গলায় বলে, দুর্জয় এবার চোখ মেলে তাকায়, তবে সোজা হয়ে উঠে বসে না। নিজের থেকে ঠিক কয়েক হাত দূরে সোফাটিতে বসে থাকা নিজের মায়ের শাড়ি পরিহিতা নারীকে দেখে সে এক পল। ভারী অমাবস্যায় মোড়ানো এই নারীর জীবন। জ্যোৎস্নার সিটে ফোটাও নেই যে জীবনে। বাণীর চোখ এড়ায় না দুর্জয়ের দৃষ্টি। সেও কিছু পল দুর্জয়ের পানে চেয়ে রয়। অতপর রুগ্ন গলায় আবারও বলতে শুরু করে অতীত কথা। ভাইয়ার মৃত্যুর 6 বছর পর আমি দ্বিতীয়বারের মতো আবার পালাই, তবে এবার সঙ্গে করে বন্নিকে নিয়ে। আমি জানতাম কখনো না কখনো আমি হিরণের কাছে ধরা পড়ব, তবু আমি ওই জীবন থেকে মুক্তি লাভের লোভে সুযোগটা হাতছাড়া করি না। সকল গার্ডদের মনোযোগ আকর্ষণ করে আমি পালাই। সবাই তখন আমার পিছু নেয়। বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি সিচুয়েশনটা কমে আসে।
ওই পাপের রাজত্বে আমি একজন বড় আপুর মতো শুভাকাঙ্ক্ষী পেয়েছিলাম, আফিফা আপা। উনি আমার পালানোর প্ল্যান সম্পর্কে জানতো। উনি নিজেও এই প্ল্যানের শরিক ছিলেন। বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কিছুটা দুর্বল হতেই উনি সেই সুযোগে বন্নিকে নিয়ে ওই বাড়ি থেকে পালায়। কথা ছিল আপার ভাইয়ের বাসা থেকে আমি বন্নিকে পিক করে এই শহর ছেড়ে পালাবো, কিন্তু পথিমধ্যে তোমার গাড়ির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে যখন তুমি আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলে তখন আমি ইচ্ছে করেই তোমাকে মিথ্যে এবং বানোয়াট জবাব দিচ্ছিলাম। এত বছর পর আমি আবার তোমার বিরক্তিকর কারণ হতে চাচ্ছিলাম না। আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে ঝামেলাহীনভাবে এই শহর ছাড়তে চাইছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাকে সাহায্য করার অপরাধে আফিফা আপা নিজের প্রাণ হারায়। আবার ধরা পড়ে যাই আমি হিরণের কাছে। আরও একবার ওর ক্ষোভের শিকার হই, আরও একবার। এতদূর বলতেই বাণী থেমে যায়, চোখ বুজে জোরে নিঃশ্বাস টেনে নেয়। গলার কাছে চিনচিনে ব্যথা অনুভব করছে সে।